ওয়েলকাম স্টুডেন্ট। এর আগের ক্লাসে আমরা অধিশোষণের প্রভাবকারী বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আগের ক্লাসে 3টে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা চতুর্থ বিষয়ে আসছি, চাপের প্রভাব। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। তার আগে দেখো, অধিশোষণের ফলে বা অধিশোষণে আয়তনগত কি পরিবর্তন হয়। যখন একটা কঠিন গ্যাস অধিশোষিত হয় সেক্ষেত্রে অণুর সংখ্যা হ্রাস বা আয়তন কি হয়, আয়তন হ্রাস ঘটে। একটা জিনিস খেয়াল করো, ধরো আমি একটা এরকম সিলিন্ডারে কিছু গ্যাস নিয়েছি, একটা পিস্টন আছে, সেই পিস্টনটার একটা যে কোনো চাপ আছে পি, এখানে গ্যাসের কণাগুলো আছে। এখন যদি এখানে কোনো অধিশোষক থাকে তাহলে এখানে যে গ্যাসগুলো প্রাথমিক অবস্থায় অধিশোষক যদি না থাকতো তাহলে গ্যাসের কণাগুলো কি হতো, ছোটাছুটি করে বেড়াতো। এখন অধিশোষক থাকার জন্য কি হবে, এই গ্যাসের কণাগুলো কি হবে, অধিশোষকের পৃষ্ঠতলে এসে আটকে পড়বে, ফলে এখানে গ্যাসের কণার পরিমাণ তোমার কি হবে, কমবে। তাহলে এখানে বলতে পারি এর আয়তন হ্রাস পাবে বা চাপ হ্রাস পাবে। তাহলে দেখো, যদি তাই হয়, আয়তন হ্রাস পায় অধিশোষণের ফলে, তাহলে এর ক্ষেত্রেও আমরা কার নীতি প্রয়োগ করতে পারি, লা সাতেলিয়ারের নীতি। অর্থাৎ তোমার কি আছে, চাপ বৃদ্ধিতে তাহলে তোমার কি হবে, অধিশোষণ বৃদ্ধি পাবে বা অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে, আর চাপ হ্রাস করলে তোমার কি হবে, অধিশোষণ হ্রাস পাবে। এটাই লা সাতেলিয়ারের নীতি। এবার দেখো, এক্ষেত্রে আমরা যদি এই চাপের সঙ্গে বা অধিশোষণ মাত্রার সঙ্গে চাপের একটা লেখচিত্র করি। আচ্ছা, এদিকেই করি। অর্থাৎ অধিশোষণ মাত্রা আর চাপ, এর যদি আমরা লেখচিত্র করি তাহলে দেখবে এই চাপ বৃদ্ধির সঙ্গে অধিশোষণ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধির হারটা কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, কমতে 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 এক সময় আর বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ তোমার কি হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করো, চাপ যত বাড়াচ্ছি অধিশোষণ মাত্রা বাড়ছে, এবং আস্তে আস্তে তোমার এখানে দেখো এই অঞ্চলটায় যেন সমান্তরাল হারে বাড়ছে, এইখানে দেখো বৃদ্ধির হার আস্তে আস্তে কমছে। এরপরে দেখো একটা নির্দিষ্ট চাপে যাওয়ার পরে তোমার অধিশোষণের মাত্রা আর বাড়ছে না, অর্থাৎ পরিবর্তন হচ্ছে না। এই যে চাপে যাওয়ার পরে অধিশোষণের মাত্রার আর পরিবর্তন ঘটে না, সেই চাপটাকে বলা হয় সম্পৃক্তকরণ চাপ। সম্পৃক্তকরণ চাপ। আর এই যে ঘটনাটা দেখো, এই ঘটনাটা আমরা করছি কি একটা নির্দিষ্ট উষ্ণতায়, সেই জন্য এটাকে বলা হয় অধিশোষণ সমতাপীয়। অধিশোষণ সমতাপীয় অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় করছি, লেখচিত্রটা সমতাপীয়। এবার দেখো এই ঘটনাটা কেন হচ্ছে আমরা এবার লক্ষ্য করব। আগের ক্ষেত্রে দেখো যেটা আমরা করেছিলাম, সিলিন্ডারের মধ্যে কিছু গ্যাস নিয়েছি, পিস্টনে চাপ আছে, এই এবার দেখো, এবার যখন আচ্ছা এইটাকে অধিশোষকটাকে আমরা একটা বড় আকারে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই আমাদের অধিশোষক।
তাহলে আমরা যখন চাপ বাড়াচ্ছি আস্তে আস্তে গ্যাস অধিশোষিত হচ্ছে, পৃষ্ঠতলকে অধিকার করছে। এবং ধরো এখানে বেশিরভাগটাই ধরো 80% অধিশোষিত হয়ে গেছে। তাহলে এর পরেও যদি চাপ বাড়াই তাহলে কি হবে, অল্প জায়গা বাকি আছে, তাহলে সেই জায়গাতে এই গ্যাসের অণুগুলো এসে অধিশোষিত হবে। কিন্তু আগে যখন সবটা খালি ছিল তখন যত সহজে গ্যাসের অণুগুলো এসে অধিশোষিত হয়ে যাচ্ছিল, এখন ক্ষেত্রফল কমে যাওয়ার জন্য তোমার কি হবে, অধিশোষণটা বা অধিশোষকের ক্ষেত্রফল কমে গেলে যে প্রভাব ঘটতো সেটাই ঘটবে। ফলে এক্ষেত্রে তোমার কি হবে, অল্প ক্ষেত্রফল থাকার জন্য এখানে অধিশোষণের হারটা কমবে এবং কিছু কণা অধিশোষিত হবে। এরপরে দেখো যখন পুরো ক্ষেত্রফলটা অধিশোষিত হয়ে গেল বা পুরো পৃষ্ঠতলে গ্যাসীয় কণা অধিশোষিত হয়ে গেল, এরপরেও যদি আরো চাপ বাড়াই তাহলে এখানে কি হবে, আর তো কোনো পদার্থ বা আর কোনো গ্যাসীয় কণা অধিশোষিত হওয়ার মতো এখানে জায়গা খালি নাই। ফলে এক্ষেত্রে এই পৃষ্ঠতলে জায়গা খালি না থাকার জন্য আর তোমার কি হবে, চাপ বাড়ালো এখানে আর অধিশোষণ ঘটবে না বা অধিশোষণ মাত্রা বৃদ্ধি পাবে না। তাহলে লেখচিত্রটা খেয়াল করো, এই অংশটা দেখো, যখন প্রাথমিক অবস্থায় যখন খুব পৃষ্ঠতলে গ্যাসীয় কণা অধিশোষিত ছিল না, চাপ বৃদ্ধি করেছি, দ্রুত অধিশোষণ ঘটেছে, অধিশোষণ মাত্রা বৃদ্ধি পেয়েছে। দেখো এই অংশটায় তোমার কি আছে, অনেক ক্ষেত্রফল অধিশোষিত হয়ে গেছে, অল্প জায়গা বাকি আছে, চাপ প্রয়োগ করছি, অধিশোষণ বাড়ছে কিন্তু ধীরে ধীরে। এই জায়গায় গিয়ে দেখো সমস্ত ক্ষেত্রফল কণা দ্বারা অধিশোষিত হয়ে গেছে। ফলে আর চাপ বৃদ্ধি করলেও কোনো পদার্থ বা কোনো গ্যাসীয় কণা অধিশোষিত হবে না। ওই চাপটাকে আমরা তোমার কি বলছি, সম্পৃক্তকরণ চাপ। তবে একটা জিনিস মনে রাখবে, এখানে এই যে অধিশোষণ আমরা ব্যাখ্যা করলাম বা অধিশোষণ লেখ করলাম, এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, একতলীয় বা একতলীয় অধিশোষণ। অর্থাৎ যেখানে গ্যাসীয় পদার্থ কঠিনের পৃষ্ঠতলে শুধুমাত্র একটা স্তর সৃষ্টি করছে। এবার তোমাদের মনে হতে পারে তাহলে এটা ভৌত না রাসায়নিক কার ক্ষেত্রে আমরা প্রয়োগ করব, কারণ সেখানে দেখো আমরা ভৌত বলেছিলাম একাধিক স্তরীয় অধিশোষণ ঘটে, আর রাসায়নিকের ক্ষেত্রে কি বলেছিলাম, এক স্তরীয় অধিশোষণ ঘটে। কিন্তু এটা আমরা যে কোনো ক্ষেত্রেই প্রয়োগ করব, কিন্তু শুধুমাত্র এক স্তরীয় অধিশোষণের ক্ষেত্রে আমাদের এই থিওরিটা প্রযোজ্য, বা এখান থেকে যা কিছু তোমাদের সমস্যা দেবে সব এক স্তরীয় অধিশোষণের ক্ষেত্রে। তাহলে এইটা আমরা দেখলাম যে অধিশোষণ চাপ বৃদ্ধির সঙ্গে অধিশোষণ বাড়ছে এবং তার হারটা কমছে এবং একটা নির্দিষ্ট চাপে অধিশোষণ আর বাড়ছে না, সেটা হচ্ছে তোমাদের কি হচ্ছে, সম্পৃক্তকরণ চাপ। বলছে দেখো এই সম্পর্কে, এই যে অধিশোষণ, এই সম্পর্কে বিজ্ঞানী ফয়েডলিসের একটা সূত্র আছে। কার ক্ষেত্রে, এক স্তরীয় অধিশোষণের ক্ষেত্রে। এক স্তরীয় অধিশোষণের ক্ষেত্রে ফয়েডলিসের সূত্র, অর্থাৎ অধিশোষণ মাত্রাটা তোমার কি হচ্ছে, গ্যাস বা এই মাত্রাটা চাপের সঙ্গে কিরূপ পরিবর্তন ঘটে সেই সম্পর্কে ফয়েডলিসের একটা সূত্র। সেই সূত্রটা কি হচ্ছে আমরা দেখবো এখানে। বলছে দেখো অধিশোষণ মাত্রা, ফয়েডলিসের সূত্র হচ্ছে অধিশোষণ মাত্রা x/f = k × p⁴ x/m টা তোমরা জানো, এটা অধিশোষণ মাত্রা, k একটা ধ্রুবক, সাম্য ধ্রুবক, p গ্যাসের চাপ, 1/n একটা ধ্রুবক,
এখানে দেখো মনে রাখবে এই 1/m এর মানটা কত আসে, লেস দেন এই গ্রেটার দেন ইকুয়াল টু 0, লেস দেন ইকুয়াল টু 1। এবং কিভাবে লেখচিত্রটা হয় সেটাও আমরা ব্যাখ্যা করব। তার সঙ্গে তোমাদের বলে রাখি আরেকটা, দ্রবণের ক্ষেত্রেও এর সূত্রটা প্রয়োগ করা যায়। এটা গ্যাসের ক্ষেত্রে, যদি দ্রবণের অধিশোষণের ক্ষেত্রে করি তাহলে সেক্ষেত্রে সূত্রটা কি হয়ে যাবে, x/m ইকুয়াল টু k ইন্টু c টু দি পাওয়ার 1/m, যেখানে c হচ্ছে কি দ্রবণের গাঢ়। তবে আমরা সাধারণত গ্যাসের ক্ষেত্রেই আলোচনাটা করব। এবার দেখো আমরা যদি এই তিনটে লেখচিত্রের তিনটে অঞ্চলকে এই ফয়েগলিসের সমীকরণ দিয়ে ব্যাখ্যা করি তাহলে কি হবে। বলছে প্রথম অঞ্চলটা দেখো, প্রথম অঞ্চলটা 1 নম্বরে চাপ খুব কম। চাপ যখন খুব কম হয় তখন কি হচ্ছে দেখো, তখন x/m ভ্যারিজেস টু p, p এর সমানুপাতিক। অর্থাৎ x/m বা অধিশোষণ মাত্রা বলতে পারি, অধিশোষণ মাত্রা চাপের প্রথম ঘাতের সমানুপাতিক। তাহলে দেখো প্রথম ঘাতের সমানুপাতিক হওয়ায় কি হচ্ছে, আমরা চাপ বাড়ালে অধিশোষণ মাত্রা তোমার কি হবে, সমান্তরাল, এই সমান্তরাল বলছি, চাপ বাড়ালে সমভাবে বা সমানুপাতিকভাবে অধিশোষণ মাত্রা বেড়ে যাবে, যেটা দেখো আমাদের এই অঞ্চলটা নির্দেশ করছে। অর্থাৎ চাপ বাড়ালে অধিশোষণ মাত্রাটা বেড়ে যাচ্ছে সমানুপাতিক হারে। দ্বিতীয় পয়েন্ট দেখো, চাপ খুব বেশি। চাপ যখন খুব বেশি তখন কি হচ্ছে দেখো এই সমীকরণটা, x/m ভ্যারিজেস টু p টু দি পাওয়ার 0। অর্থাৎ অধিশোষণ মাত্রা চাপের উপর নির্ভর করে না, অধিশোষণ মাত্রা চাপের উপর নির্ভর করে না। হয়েছে? তাহলে চাপের উপর নির্ভর করে না, তাহলে এখানে দেখো তো চাপের উপর 1/n এর মানটা এখানে কত হচ্ছে আর এখানে কত হচ্ছে। যখন চাপ খুব বেশি তখন 1/n এর মানটা কত পেয়েছো দেখো 1। এই চাপ যখন খুব কম আর চাপ যখন খুব বেশি 1/m কত, 0। ফলে চাপের উপর নির্ভর করছে না, তাই চাপ বাড়ালেও এখানে অধিশোষণ আর বৃদ্ধি পাচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, চাপ বৃদ্ধিতে অধিশোষণ বৃদ্ধি পায় না। হয়েছে? এবার দেখো মাঝামাঝি অঞ্চলটা তাহলে কি হবে, 3 নম্বরে চাপ মধ্যম মানের। তাহলে সেখানে তোমার কি হচ্ছে, অধিশোষণ মাত্রা চাপের সমানুপাতিক, যেখানে n এর মান কত দেখো 0 থেকে বেশি কিন্তু 1 থেকে কম। ফলে অধিশোষণ এখানে তোমার কি হবে, x/m এর বৃদ্ধি ধীরভাবে। দেখো x/m এর বৃদ্ধি ধীরভাবে, ঠিক সমানুপাতিক হারে নয়। ভালো করে খেয়াল করো, যদি 1 হতো 1/m এর মান 1 হলে সমানুপাতিক হতো, 0 হলে কি হতো, নির্ভর করতো না। এখানে দেখো ঠিক সমানুপাতিও না আবার থেমেও যায়নি, ফলে মানটা এইটা হওয়ার জন্য কি হবে, খুব ধীরভাবে বৃদ্ধি পাবে। এবার দেখো এখান থেকে যদি আমরা
এই ফয়েল-লিসের সমীকরণকে থেকে আমরা এই কে বা এন এর মান নির্ণয় করতে চাই। ফয়েল-লিসের সমীকরণ x বাই m সমান k ইন্টু পি টু দি পাওয়ার 1 বাই m। তাহলে এক্ষেত্রে কি হবে? দেখো উভয় পক্ষে যদি লগ নিয়ে নিই তাহলে লগ x বাই m, এটা দেখো লগ এইটা ইন্টু এইটা একবারে লিখে দিচ্ছি, তাহলে লগ k প্লাস লগ পি টু দি পাওয়ার 1 বাই n বা লগ x বাই m সমান লগ k প্লাস 1 বাই n ইন্টু p। তাহলে আমরা যদি দেখো এক্ষেত্রে লগ x বাই m তার সঙ্গে লগ p লেখচিত্র করি। ভালো করে দেখো কার সঙ্গে করছি। লগ x বাই m অর্থাৎ অধিশোষণ মাত্রার লগারিদম আর p এর লগারিদম। তাহলে সমীকরণটা দেখো y সমান এটা mx প্লাস c, এটা ধ্রুবক c mx। তাহলে কি হবে খেয়াল করো, যখন লগ p এর মান 0 তখন লগ y বাই এই x বাই m এর মান কত হবে? লগ k এর সমান। ধরে নিলাম এটা লগ k, লগ k। এবার দেখো যখন লগ p 0 বলেছি, আবার বলছি লগ p যদি 0 হয়ে যায় এটা, তাহলে লগ x বাই m কি হবে? লগ k এর সঙ্গে সমান এইটা লগ k। এবার লগ p যদি বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে লগ x বাই m অর্থাৎ এর মানটা কি হবে? লগ k থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এরকম বাড়তে থাকবে। তাহলে এই লেখচিত্রের নতি কত হবে? নতি n বাই m। তাহলে দেখো নতি n বাই m, এখানে দেখো ছেদিতাংশ কত হয়ে গেছে এইটা? ছেদিতাংশ লগ k। তাহলে এখান থেকে দেখো আমরা ছেদিতাংশ থেকে আমরা k এর মান এবং নতি থেকে তোমার কি হবে ওই অবস্থায় চাপের উপর কিরূপ নির্ভরশীল, সেখান থেকে নতি থেকে আমরা তোমার কি হবে এই n এর মানটাকে নির্ণয় করতে পারবো। হয়েছে? আচ্ছা তোমাদের আর একটুখানি বলে দিই, দেখো এই যে ফয়েল-লিসের সমীকরণটা আমরা করেছিলাম বা তোমার কি আছে, এই যে সমীকরণটা করেছি এই সমীকরণটা আগেই তোমাদের বলেছি, এই যে ফয়েল-লিসের সমীকরণ এটাকেও বলা হয় তোমার কি আছে ফয়েল-লিসের অধিশোষণ আইসোথান। অ্যাডসর্পশন আইসোথান অর্থাৎ অধিশোষণ সমউষ্ণ। অধিশোষণ সমউষ্ণ। এবার দেখো আমরা যে অধিশোষণটা করেছিলাম, লেখচিত্রটা করেছিলাম, ভালো করে লক্ষ্য করো। x বাই m তার সঙ্গে কার করেছিলাম আমরা? চাপে। কেমন অধিশোষণ পেয়েছিলাম? এটা আইসোথান সমউষ্ণতায় ধরে নাও এটা T1 উষ্ণতায় পেয়েছি। এবার দেখো আর একটু যদি বেশি উষ্ণতায় করি অর্থাৎ T2 উষ্ণতায় লেখচিত্রটা কেমন হবে? T2 উষ্ণতায় ভালো করে খেয়াল করো তো, উষ্ণতা বাড়িয়েছি কেমন? T2টা এর থেকে উষ্ণতা বেশি। উষ্ণতা বেশি হলে কি হয়? সাধারণত আমরা ওই যদি সক্রিয়করণ অংশটুকু বাদ দিই, তাহলে উষ্ণতা বাড়ালে গতিশক্তি বাড়ার জন্য বা অধিশোষিত কণাগুলোর শক্তি বাড়ার জন্য অধিশোষণ মাত্রা হ্রাস পায়। তাহলে অধিশোষণ মাত্রা হ্রাস পাবে অর্থাৎ কি হবে লেখচিত্রটা? এই হবে। এটা T2 উষ্ণতায়। যদি T3 উষ্ণতায় করি তাহলে আরো কি হবে? অধিশোষণ মাত্রা হ্রাস হবে। এটা T3 উষ্ণতায়। এবার দেখো এই লেখচিত্রটাই
এই x/m লেখচিত্রটাই যদি আলাদা গ্যাসের ক্ষেত্রে করি, ধরো এইটা তোমার অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে অধিশোষণ। গ্যাস যখন প্রকৃতি বলছি তাহলে অবশ্যই এটা ভৌত অধিশোষণ। এইটাকেই যদি হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে অধিশোষণ করি তাহলে কি হবে? তোমরা জানো অ্যামোনিয়ার তুলনায় হাইড্রোজেন গ্যাসের অধিশোষণ মাত্রা অনেক কম, ফলে এক্ষেত্রে তোমার কি হবে? এই পাবো হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে দেখো আমরা উষ্ণতার পরিবর্তন করলে অধিশোষণ আইসোথার্মের কিরূপ লেখচিত্র হয় সেটা পেয়েছি, এবং বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে তোমার কি হচ্ছে? অধিশোষণ আইসোথার্মের কিরূপ হয় সেই ঘটনাটাও আমরা পেলাম। তাহলে অধিশোষণের উপর বিভিন্ন যে উপাদান বা প্রভাবকারী বিষয় কিভাবে প্রভাব বিস্তার করে সেই সংক্রান্ত আলোচনাগুলো আমাদের এখানে হলো। এবার আসছি আমরা দেখো একদম অধিশোষণের শেষ পর্যায়, অর্থাৎ অধিশোষণের প্রয়োগ। কোন কোন ক্ষেত্রে আমরা অধিশোষণকে প্রয়োগ করি? দেখো 1 নম্বরে বায়ুশূন্য স্থান সৃষ্টিতে। বায়ুশূন্য স্থান সৃষ্টিতে বা কোনো একটা পাত্রকে বায়ুশূন্য, ধরে নাও আমরা পাম্পের সাহায্যে কোনো একটা পাত্রকে বায়ুশূন্য করছি, তাহলে পাম্পের সাহায্যে কিন্তু সমস্ত গ্যাস ওর মধ্যে থেকে বের করা সম্ভব নয়। তাহলে পাম্পের সাহায্যে যতটা আমরা গ্যাস বের করতে পারি করলাম, করে ওর মধ্যে যদি কোনো ওই গ্যাসকে অধিশোষণ করতে পারে এরকম কোনো পদার্থ যোগ করে দিই বা পদার্থ ওর মধ্যে ভরে দেয়া হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? পাত্রে যে অবশিষ্ট গ্যাস থাকবে অধিশোষিত পদার্থ, অধিশোষকটা ওই গ্যাসকে অধিশোষিত করে নেবে, ফলে পাত্রটা বা কোনো একটা স্থান বায়ুশূন্য হবে। তাহলে বায়ুশূন্য স্থান সৃষ্টি করতে আমরা তোমার কি হয়? অধিশোষণ প্রয়োগ করি। আর কি হচ্ছে? জলীয় বাষ্প। জলীয় বাষ্প অধিশোষণ, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পকে যদি আমরা দূর করতে চাই তাহলে কি হবে? আমরা জলীয় বাষ্পকে অধিশোষিত করতে পারে এরকম কোনো পদার্থ, যেমন সিলিকা জেল যোগ করব। তোমাদের একদম প্রথমে অধিশোষণের প্রথমেই একটা কথা বলেছিলাম যে সাধারণত আমাদের ক্যামেরা, ল্যাপটপ বা এই জাতীয় ইলেকট্রনিক্সের এগুলো আছে, গেজেটগুলো আছে, সেই গেজেটগুলোর যাতে জলীয় বাষ্প দ্বারা প্রভাবিত হয়ে নষ্ট না হয় সেই জন্য ওদের সঙ্গে সর্বদা কি করা হয়? তোমার সিলিকা জেল দিয়ে রাখা হয় ব্যাগের মধ্যে, যাতে জলীয় বাষ্পকে অধিশোষিত করে ওই গেজেটগুলোকে শুষ্ক রাখে। এরপরে আসছি দেখো গ্যাস মুখোশে। গ্যাস মুখোশে বলছে দেখো গ্যাস মুখোশের ক্ষেত্রে কি হয়? সাধারণত খনির ক্ষেত্রে তোমরা জানো খনিতে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো থাকে, তাহলে যে খনি শ্রমিকরা ওইখানে খনিতে কাজে যায় তাদের শরীরে ওই গ্যাসীয় উপাদান প্রবেশ করে তাদের শারীরিক অসুস্থতা বা বড় দুর্ঘটনা ঘটতে থাকে। সেই জন্য ওদের যে গ্যাস মুখোশগুলো ব্যবহার করে বা কোনো জায়গায় যদি কোনো একটা গ্যাস দ্বারা দূষিত হয়, যে আমরা গ্যাস মুখোশ ব্যবহার করি, ওই গ্যাস মুখোশে কি হয়? চারকোল জাতীয় অধিশোষক দেয়া থাকে। সেই চারকোল জাতীয় অধিশোষকগুলো কি হয়? তোমার বিষাক্ত গ্যাসগুলোকে অধিশোষিত করে নেয়। পরের পয়েন্টটা কি আসছি দেখো, দ্রবণ থেকে রঙিন অপদ্রব্য দূর করতে। দ্রবণ থেকে রঙিন অপদ্রব্য দূর করতে একদম প্রথমে একটা উদাহরণ দেওয়া হয়েছিল চিনির শোধন। বলছি দেখো যখন আমরা আখের রস থেকে অর্থাৎ শিল্পক্ষেত্রে চিনি প্রস্তুত হয় তখন ওই চিনির মধ্যে কি হয়? অনেক রঙিন অশুদ্ধি মিশে থাকে।
ওই রঙিন অশুদ্ধিগুলো কি করে? রঙিন অশুদ্ধিগুলো তোমার চিনির গুণগত মানকে তোমার কি হয়, খারাপ করে। চিনির গুণগত মানকে খারাপ করে, সেই জন্য ওই চিনির মধ্যে তোমার কি করা হচ্ছে, প্রাণীজ অঙ্গার যোগ করা হয়। প্রাণীজ অঙ্গার যোগ করলে ওই যে রঙিন অশুদ্ধিগুলো আছে সেই অশুদ্ধিগুলোকে তোমার প্রাণীজ অঙ্গার শোষণ করে নেবে, শোষণ করে নিয়ে তোমার চিনিকে পরিষ্কার বিশুদ্ধ করবে। এরপরে দেখো পেট্রোল শোধন। পেট্রোল শোধন এর ক্ষেত্রে কি হয়, পেট্রোলিয়াম শোধনে বলছি, দেখো পেট্রোলিয়াম শোধনে ফুলর মৃত্তিকা বলে একটা উপাদান আছে অধিশোষক। এই অধিশোষক দ্বারা পেট্রোলিয়ামকে শোষিত বা অধিশোষিত করা হয়। পরেরটা আসছি দেখো অসমসত্ব অনুঘটন। অর্থাৎ যেখানে অসমসত্ব অনুঘটক অর্থাৎ গ্যাসীয় মাধ্যমে কোনো কঠিন অধিশোষক, যেমন ধরো পর্ষক পদ্ধতিতে সালফুরিক অ্যাসিড প্রস্তুতি, কি হয়, সালফার ডাইঅক্সাইডের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় প্লাটিনামকে অনুঘটক রূপে ব্যবহার করা হয়। তাহলে এরকম অসমসত্ব অনুঘটক যেখানে অনুঘটন প্রক্রিয়া যেখানে হয়, সেখানে অধিশোষণ নীতির উপর ভিত্তি করে আমরা তোমার বিক্রিয়াগুলো বা অনুঘটনগুলো ঘটাতে পারি। এরপরে দেখো ক্ষরজল মৃদুকরণ। বলছে ক্ষরজলে যে ক্ষরজলীয় উপাদান অর্থাৎ ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদি আয়নগুলো থাকে, এই আয়ন বিনিময়কারীর যে রেজিনগুলো আমরা ব্যবহার করি, সেই রেজিনগুলো কি করে, ওই ক্ষরজলের ক্ষরতা সৃষ্টিকারী উপাদানগুলোকে ক্ষরতা সৃষ্টি উপাদানগুলিকে অধিশোষিত করে নিয়ে ক্ষরজলকে মৃদু করে। হয়েছে। এরপরে যেটা আরেকটা দেখো, তোমরা 11-এ পড়েছো ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি দ্বারা যা আমরা বিভিন্ন পদার্থগুলোকে খুব সূক্ষ্মভাবে পৃথক করি, পেপার ক্রোমাটোগ্রাফি ইত্যাদি ক্রোমাটোগ্রাফিতে, এখানে কি হয়, ওই অধিশোষণ নীতির উপর ভিত্তি করে আমরা তোমার এদেরকে পৃথক করতে পারি। এছাড়া আর কি করা হয়, নিষ্ক্রিয় গ্যাস পৃথকীকরণ। নিষ্ক্রিয় গ্যাস পৃথকীকরণ অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এই গ্যাসগুলোকে কি হয়, অধিশোষক দ্বারা বিভিন্ন মাত্রায় অধিশোষিত হয়, তার উপরে ভিত্তি করে আমরা তোমার এদের ক্ষেত্রে পৃথক করতে পারি। শেষ যে পয়েন্টে আসছি দেখো, বলছে সালফাইড আকরিকের গাঢ়ীকরণ। অর্থাৎ সালফাইড আকরিককে যখন গাঢ়ী করা হয়, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, কিছুটা পড়ে এসছিলে টেনে, যে একটা বড় চৌবাচ্চার মধ্যে সালফাইড আকরিক নিয়ে তার মধ্যে পাইন তেল, জ্যানথেন ইত্যাদি মিশিয়ে দিয়ে বায়ু প্রবাহ চালনা করা হয়, ফলে যে ফেনা সৃষ্টি হয়, ওই ফেনার গায়ে সালফাইড আকরিকগুলোকে অধিশোষিত হয়ে আসে এবং সেই ফেনা পৃথক করে নেওয়ার ফলে সালফাইড আকরিকগুলোকে আমরা পাই। তাহলে এই গেল তোমার কি আছে, অধিশোষণের বিভিন্ন যে প্রয়োগগুলো আমরা করতে পারি সেইগুলো। এরপরেও আমরা অধিশোষণের ক্ষেত্রে যে অনুঘটকীয় ক্রিয়া আছে, তাহলে এরপরে আমরা এই অনুঘটকীয় ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তোমাদের আবার বলছি, দেখো তোমাদের যদি কোনো জায়গাতে অসুবিধা হয়, বুঝতে অসুবিধা বা কোনো অসুবিধা হয়, তোমরা ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাবে। আমি চেষ্টা করব পরের ভিডিওতে তার অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা রাখব। ভালো করে পড়াগুলো তৈরি করো, তাহলে পরে আমরা অনুঘটক নিয়ে আলোচনা করব।